বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3-এর যতটুকু আলোচনা করেছিলাম আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 15টা সমীকরণ বা 15টা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম। আমি 15টা সূত্র আসলে আমি বলি না বা বলতে চাই না, সেই জায়গায় সূত্র আছে মাত্র 3টা সূত্রের বিভিন্ন রূপ তোমরা দেখেছো। সেই সূত্রগুলো আজকে আমরা ব্যবহার করব প্রাসের গতিপথের রাশিমালার মধ্যে। প্রথমে আমরা জানব প্রাস কি। অনুভূমিকের সাথে বা আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট বেগে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। অনুভূমিকের সাথে বা আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট বেগে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। আমি যদি একটা চিত্র দেখাই তোমাদের, একটা বস্তুকে তুমি ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে তির্যকভাবে নিক্ষেপ করবা। তির্যকভাবে কথাটার মানে কি? একটা বস্তুকে আমি যদি খাড়া উপরের দিকে এইভাবে নিক্ষেপ করি তখন এটাকে প্রাস বলা যাবে না। তাহলে কিভাবে নিক্ষেপ করতে হবে? বাঁকাভাবে, অর্থাৎ এইভাবে নিক্ষেপ করলে তখন এই বস্তুটাকে বলা হবে প্রাস। সংজ্ঞার মধ্যে দেখো আমরা কি লিখেছি, অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে, অর্থাৎ যখন নিক্ষেপ করব তখন এখানে একটা নির্দিষ্ট কোণ হবে, নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট বেগে নিক্ষেপ করার মুহূর্তে বস্তুটির একটা বেগ থাকবে, সেই বেগের মান হচ্ছে v0। নির্দিষ্ট বেগে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। তাহলে আশা করতে পারি আমরা সবাই প্রাস বুঝতে পেরেছি। তুমি একটা ইটের কণাকে নিক্ষেপ করবা, সেটাও প্রাস হইতে পারে। আমি মার্কারটাকে নিক্ষেপ করব, সেটাও কি হইতে পারে? প্রাস হইতে পারে। এবার প্রাসের ক্ষেত্রে কতগুলো রাশি আছে, সেই রাশিগুলো আমরা এখন দেখব কি কি আছে। সবাই চিত্র এঁকে নাও। সবগুলো আমি লিখে দিচ্ছি। নিক্ষেপণ বিন্দু, নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতায় উঠার সময় পতন বিন্দু, আনুভূমিক পাল্লা, সবাই লিখে নাও। এই জায়গায় ক্যাপিটাল টি আছে, এটা হলো উড্ডয়ন কাল, সমান হচ্ছে 2Tm। একটু লিখে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। আমার মনে হয় অতিরিক্ত সময় তোমাদের দেওয়া দরকার নাই, বুঝিয়ে নেই। যেই বিন্দু থেকে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করবা সেই বিন্দুকে বলা হবে নিক্ষেপণ বিন্দু। থিটা নট
ভূমির সাথে যত কোণে নিক্ষেপ করবা সেই কোণটাকে বলা হবে নিক্ষেপণ কোণ। সেই কোণটাকে বলা হবে নিক্ষেপণ কোণ। আমরা এই জায়গায় থিটা নট দ্বারা প্রকাশ করেছি। বস্তুটিকে যেই বেগে নিক্ষেপ করা হবে সেই বেগ হচ্ছে ভি নট, এটাকে বলা হবে নিক্ষেপণ বেগ। তোমরা জানো একটা বস্তুকে যখন উপরের দিকে তুমি নিক্ষেপ করবা বস্তুটি ধীরে ধীরে কি করবে, উপরে উঠবে। একটা সময় সে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে, তারপরে আবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে বস্তুটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠে সেই উচ্চতাটাকে বলা হবে সর্বাধিক উচ্চতা, ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়। টিএম সর্বাধিক উচ্চতায় উঠার সময়, নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হবে টিএম। এম পতন বিন্দু, যেই বিন্দুতে গিয়ে বস্তুটি পড়বে সেই বিন্দুর নাম হচ্ছে পতন বিন্দু। এই জায়গায় আবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই তল থেকে নিক্ষেপ করা হবে সেই তলের যেই বিন্দুতে গিয়ে পড়বে। আমি এখন একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটি বস্তুকে নিক্ষেপ করলাম, সেটা গিয়ে ভূমিতে পড়লো, সেটাকে বলা যাবে না। এই জায়গায় আনুভূমিক পাল্লার ক্ষেত্রে সংজ্ঞাটা হবে এমন, যেই তল থেকে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো সেই তলে ফিরে আসার সেই তলে ফিরে আসলে বস্তুটি আনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। এই জায়গায় আমরা বলেছি ক্যাপিটাল আর হচ্ছে আনুভূমিক পাল্লা। এই আনুভূমিক পাল্লার ক্ষেত্রে পতন বিন্দুটা কার্যকর হয়। তাহলে পতন বিন্দুটাও হবে একই তলে, অন্য তলে হওয়ার সুযোগ নাই। অন্য তলে হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই জায়গায় আমরা দুইটা জিনিস একটু বুঝে নিব, সেটা হচ্ছে আমি যদি এই লেভেল থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে পতন বিন্দুটা হবে এই লেভেলে, এবং নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা হবে আনুভূমিক পাল্লা। কিন্তু যদি বস্তুটা এর থেকে নিচের দিকে পড়ে যায় তাহলে সেই জায়গায় আনুভূমিক পাল্লা আর হবে না। এতটুকু মনে রাখো, পরে আমি অঙ্ক করানোর সময় সামনের দিকে বলে দিব কিভাবে কোনটা করতে হবে, সেটা জানিয়ে দিব তোমাদের আমি। টি উড্ডয়নকাল। উড্ডয়নকাল হলো সর্বাধিক উচ্চতায় উঠার সময় এবং সর্বোচ্চ উচ্চতা থেকে একই তলে ফিরে আসার যে সময়, সেই দুইটা সময়ের যোগফল, সেটা হলো উড্ডয়নকাল। উড্ডয়নকাল দিয়ে আসলে কি বোঝায়? একটা বস্তুকে ভূমি থেকে তুমি যদি নিক্ষেপ করো, ভূমিতে ফিরে আসার পূর্ব পর্যন্ত যে সময়, সেই সময়টাকে বলা হবে উড্ডয়নকাল। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি ইজিক্যাল টু 2Tm লেখা যায়। কেন? সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে Tm, সর্বাধিক উচ্চতা থেকে নামতে সময় লাগে Tm, তাহলে মোট সময়টা হলো 2Tm। এই জায়গায় তোমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারি, উপরের দিকে ওঠার সময় আমাদের কষ্ট হয় বেশি, নিচের দিকে নামার সময় আমাদের কষ্ট হয় কম। এই সেন্স থেকে আমরা যেটা বুঝি বা যেটা অনুভব করি সেটা হলো উপরের দিকে ওঠার সময়টা লাগবে বেশি, নিচের দিকে নামার সময়টা লাগবে কম। কিন্তু বাস্তবে উপরে উঠা এবং নিচে নামা দুইটার সময় লাগে সমান। সিঁড়ি দিয়ে ওঠার ক্ষেত্রে না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। কেন, মানে কিভাবে বা কেন, সেটা আমরা এখন জানতে চাই। একটা বস্তুকে তুমি যদি আমার এই হাতের এই জায়গা থেকে নিক্ষেপ করো, 10 মিটার পার সেকেন্ড বেগে আমি নিক্ষেপ করলাম, বস্তুর বেগ কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে 0 হবে। এখান থেকে যখন আবার নিচের দিকে নামবে তার বেগ বাড়তে বাড়তে হাতের কাছে পৌঁছাবে। যদি আমি আমার হাতের কাছ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করি,
তাহলে সর্বোচ্চ উচ্চতায় যদি বেগ 0 হয়, নিচের দিকে নামার সময় আমার হাতে যখন পৌঁছাবে তখনও 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। প্রশ্ন কেন? উত্তর হলো, উপরের দিকে ওঠার সময় বস্তুটি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ হারায়। হারাতে হারাতে একটা সময় পরে বেগের মান 0 হয়। আবার যখন নিচের দিকে নামে তখনও তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে আমার হাতের কাছে পৌঁছায়, তখন তার বেগ নিক্ষেপণ বেগের সমান হয়ে যায়। যেহেতু উপরের দিকে ওঠার সময় বেগ হ্রাসের হার যা, নিচের দিকে নামার সময় বেগ বৃদ্ধির হার সেম। এই কারণে উপরে ওঠার সময় যা, নিচের দিকে নামার সময়ও তা। এই কারণে উপরে ওঠার সময় যদি টিএম হয়, নিচে নামার সময় হবে টিএম। তাহলে আমরা একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা প্রাসের ক্ষেত্রে রাশিমালাগুলো সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো প্রাসের গতিপথের রাশিমালা বের করব। ওকে, আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে প্রাসের গতিপথের রাশিমালা। প্রাসের গতিপথের রাশিমালা। তোমরা একটু লিখবা প্রাসের গতিপথের রাশিমালা। ওকে, আমি বলে দিচ্ছি, এই জায়গায় একটু আলোর রিফ্লেকশন হয়, এজন্য প্রাসের গতিপথের রাশিমালা। চিত্র আবার নতুন করে এঁকে নিবা। মনে করি ও বিন্দু হতে একটি বস্তুকে আনুভূমিকের সাথে θ0 কোণে এবং v0 বেগে নিক্ষেপ করা হলো। বস্তুটি টি সময়ে ও বিন্দু হতে পি বিন্দুতে পৌঁছায়। ও বিন্দুতে বস্তুর বেগের আনুভূমিক উপাংশ Vx not is equal to V naught cos theta naught, উলম্ব উপাংশ Vy naught is equal to V naught sin theta naught। P বিন্দুতে বস্তুর আনুভূমিক সরণ x is equal to Vx naught t plus half ax t square বা x equal to V naught cos theta naught t plus 0। সুতরাং t equal to x by V naught cos theta naught, t equal to x by V naught cos theta naught। উলম্ব উপাংশ
y equal to vy naught t plus half ay t square v naught sin theta naught into x by v naught cos theta naught plus half into minus z x by v naught cos theta naught whole square দেখা যায় ওই পর্যন্ত হ্যাঁ সুতরাং y equal to x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught y equal to x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught এই সূত্রটাই হচ্ছে আমাদের প্রাসের গতিপথের রাশিমালা। তোমাদের লেখা শেষ হওয়া পর্যন্ত আমার মনে হয় অপেক্ষা করার দরকার নাই। এই ক্ষেত্রগুলোতে তোমরা ভিডিওটা স্টপ করে তারপরে লিখে নিবা, তারপরে বুঝতে শুরু করবা। ওকে, মনে করি ও বিন্দু হতে একটি বস্তুকে আনুভূমিকের সাথে থিটা নট কোণে এবং ভি নট বেগে নিক্ষেপ করা হলো। ভি নট বেগে নিক্ষেপ করলাম। বস্তুটি টি সময়ের মধ্যে বস্তুটি ও বিন্দু হতে পি বিন্দুতে পৌঁছায়। এতটুকু বর্ণনা আমরা সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি উপরের একটা অংশ আমি মুছে দিব এখন, কারণ নিচের অংশটা বোঝানোর জন্য আমার একটু জায়গা লাগবে। খেয়াল করো, ও বিন্দুতে বস্তুর বেগের মান কত? ভি নট, যেটা হলো শুরুতে বেগ বা নিক্ষেপণ বেগ। আমি যদি একটু দেখাই তোমাদের, তোমরা সবাই জানো এটা যদি ভি হয়, এই জায়গায় যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে ভিএক্স আর এটা হচ্ছে ভিওয়াই। ভিএক্স এর মান যেটা হয় সেটা হলো ভি কস থিটা, ভেক্টরের মধ্যে শিখিয়েছি, এটা হবে ভি সাইন থিটা। আনুভূমিক উপাংশ হবে ভিএক্স ইকুয়াল টু ভি কস থিটা আর উলম্ব উপাংশ হবে ভিওয়াই ইকুয়াল টু ভি সাইন থিটা। এবার যদি আমি এই জায়গায় নট দেই, তাহলে আমাকে এই জায়গায় নট দিতে হবে, এই জায়গায় নট দিতে হবে, এটার ক্ষেত্রে নট দিতে হবে, এটার ক্ষেত্রে নট দিতে হবে। যদি আমি থিটা এর জায়গায় নট দেই, তাহলে এই জায়গায় নট দিব, এই জায়গায় নট দিব। তাহলে আনুভূমিক উপাংশ পেয়ে গেলাম, উলম্ব উপাংশ পেয়ে গেলাম। এটাকে আমরা এই জায়গায় ব্যবহার করেছি। দেখো, ও বিন্দুতে বস্তুর বেগ হলো ভি নট এর আনুভূমিক উপাংশ ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। এই যে দেখো এটা লিখছি। উলম্ব উপাংশ ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট লিখে দিলাম। এইবার আমরা যেটা দেখব সেটা হলো ও বিন্দু থেকে পি বিন্দুতে যখন একটা বস্তু যাবে তখন তার দুই ধরনের সরণ থাকবে। কীরকম? উদাহরণ দেই। এখান থেকে আমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে দেখো আমি ও বিন্দু থেকে নিক্ষেপ করলাম, পি বিন্দুতে পৌঁছালো। বস্তুটি আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করলো, আবার নিক্ষেপণ বিন্দু থেকে একটু উঁচুতে উঠে গেল। তাহলে দুই ধরনের সরণ, একটা হচ্ছে আনুভূমিক সরণ আর একটা হচ্ছে উলম্ব সরণ। তাহলে এই জায়গায় আনুভূমিক সরণ হলো এক্স, যেটা হলো এক্স অক্ষ বরাবর সরণ। উলম্ব সরণ হলো ওয়াই, যেটা হলো ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে দুই ধরনের সরণের কথা আমরা এখানে উল্লেখ করব। দেখো, পি বিন্দুতে বস্তুর আনুভূমিক সরণ এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। 15টা সমীকরণের একটা সমীকরণ। এইটা সম্ভবত কয় নাম্বার সমীকরণ হবে? 11 নম্বর সমীকরণ। 11 নম্বর সমীকরণ আগের ক্লাসের। অবশ্যই তোমাদের আগের ক্লাসটা দেখতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে অধ্যায়টা তোমরা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। প্লে লিস্টে ঢুকবা, প্লে লিস্টে ঢুকার পরে ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখবা। মাঝে মাঝে থেকে একটা লেকচার দেখলে তোমরা দেখবা যে অনেক কিছুই বুঝতেছো না। অনেক কিছু না বুঝলে পদার্থবিজ্ঞান কিন্তু ভালো লাগবে না। যতক্ষণ তুমি একটা সাবজেক্ট বুঝবা ততক্ষণ ভালো লাগবে, আর যদি না বুঝো তখনই বিরক্ত লাগবে। ওকে,
তাহলে আনুভূমিক সরণ এক্স ইজিক্যাল টু ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, যারা আমরা আগে ক্লাস করেছি তারা সবাই জানি। ওকে, এইবার দেখো ভি এক্স নটের মান ভি নট কস থিটা নট বসিয়ে দিলাম, টি টি এর জায়গায় রয়ে গেল হাফ এক্স টি স্কোয়ার। এবার এক্স এর মান হচ্ছে 0। আমি এইটাও গত ক্লাসে আলোচনা করেছিলাম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের আনুভূমিক উপাংশ অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 এবং ত্বরণের উলম্ব উপাংশ অর্থাৎ এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, এই দুইটাই আমাদের আগের ক্লাসে আলোচনা করা ছিল, সুতরাং তোমরা একটু দেখে নিও। তাহলে এক্স এর মান যদি 0 হয় সম্পূর্ণ অংশটা হয়ে যাবে 0। এবার টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট লেখা যায়। এবার যাব আমরা উলম্ব সরণ, 15টা সমীকরণের এইটাও আরেকটা সমীকরণ, এটা 14 নাম্বার। ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। 15টা সমীকরণ বললেই কিন্তু অনেকে চিন্তা করবে কোন সমীকরণ, আগের ক্লাসের মধ্যে 15টা সমীকরণ আমি লিখে দিয়েছিলাম, এর মধ্যে এটা হলো 14 নাম্বার। ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, মানগুলো বসিয়ে দিই। ভি ওয়াই নটের মান হলো ভি নট সাইন থিটা নট, টি টি এর জায়গায় থেকে যাবে, সরি টি টি এর জায়গায় থেকে যাবে, কিন্তু টি এর মানটা আমরা এই জায়গায় বসিয়ে দিব, টি ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থিটা নট। এই যে দেখো টি এর জায়গায় এক্স বাই ভি নট কস থিটা নট, প্লাস রয়ে গেল হাফ, রয়ে গেল এ ওয়াই এর মান মাইনাস জি লিখে দিলাম, টি এর মান এক্স বাই ভি নট কস থিটা নট স্কোয়ারের জায়গায় রয়ে গেল। এবার দেখি কি লেখা যায়, ওয়াই বাম পাশে রয়ে গেল, ভি নট কাটা যায়, এক্স রয়ে গেল, সাইন থিটা নট ডিভাইডেড বাই কস থিটা নট সমান লেখা যায় ট্যান থিটা নট, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হলো জি এক্স স্কোয়ার, নিচে হলো টু রয়ে গেল, ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। তাহলে আমাদের এই সূত্রটা ভালোভাবে মনে রাখতে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। আমি যতটা স্পিডে বলেছি তোমাদের আরও বেশি স্পিডে এটা বলতে হবে। তুমি মাঝে মাঝে তোমার নাম ভুলে যাবা, প্রাসের গতিপথের সমীকরণ ভুলবা না, এমনভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই জায়গায় কোনটা কোন রাশি আমরা সবাই ভালোভাবেই জানি। এক্স হলো আনুভূমিক সরণ, ওয়াই হলো উলম্ব সরণ, থিটা নটটা হলো নিক্ষেপণ কোণ, আর ভি নটটা হলো নিক্ষেপণ বেগ। এখন আমরা আরও কয়েকটা সমীকরণ প্রতিপাদন করব, তারপরে গিয়ে আমরা অঙ্ক করতে পারব। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে ভিডিও নতুন দিলেই সাথে সাথে পেয়ে যাও। সর্বাধিক উচ্চতা আমরা জানি ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার প্লাস সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে ওকে, তোমাদের একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, আমি লেখা শেষ করেই বোঝানো শুরু করব। এর কারণ হচ্ছে
তোমরা ভিডিও স্টপ করে নিয়ে লেখে কমপ্লিট করে তারপরে বোঝার মানে শুরু করবা। আগে বুঝে নিলাম তারপরে লিখবো দরকার নাই, আগে লিখে নিবা, লিখে নিয়ে তারপরে বুঝবা তোমার খাতার লেখা দেখে দেখে, তাহলে দেখবা ভালো বুঝতে পারবা। তো সর্বাধিক উচ্চতা বের করা আমাদের টার্গেট। বস্তুটা যখন তুমি এই বিন্দু থেকে নিক্ষেপ করবা, নিক্ষেপ করার পরে বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে, উঠতে উঠতে একটা পর্যায়ে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় যাবে, তারপরে আবার নিচের দিকে নামতে থাকবে। তো আমাদের এখানে প্রশ্ন হলো সর্বোচ্চ উচ্চতা কত, অর্থাৎ ক্যাপিটাল এইচ এর মান কত, সেটা আমরা বের করব। ওকে, আমরা যেটা জানি সেটা হলো vy স্কয়ার ইজ ইকুয়াল টু vy নট স্কয়ার প্লাস 2ay ইন্টু y। এটাও 15টা সমীকরণের একটা সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে একেবারে 15 নম্বর সমীকরণ। 15 নম্বর সমীকরণটা আমরা এই জায়গায় ব্যবহার করব। তাহলে এই জায়গায় vyটা হলো শেষ বেগের উলম্ব উপাংশ, শেষ বেগের উলম্ব উপাংশ। যেখান থেকে আমরা নিক্ষেপ করেছিলাম সেই জায়গায় বেগের মান ছিল v নট, সে জায়গায় বেগের মান কত ছিল? এই জায়গায় যখন বস্তুটা অবস্থান করলো সেটা হলো শেষ বেগ, অর্থাৎ সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে শেষ বেগ, বস্তুর ক্ষেত্রে না। সর্বাধিক উচ্চতায় উঠার ক্ষেত্রে শেষ বেগ হলো v। এই v এর উপরের দিকের যে উপাংশ vy, সেই উপাংশের মান হলো 0। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব আমরা। একটা বস্তু উপরের দিকে উঠে বেগের উলম্ব উপাংশের জন্য, আর একটা বস্তু সামনের দিকে যায় বেগের আনুভূমিক উপাংশের জন্য। সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর পর উলম্ব উপাংশের মান 0 হয়। যদি 0 না হতো তাহলে সে আরও উপরের দিকে উঠত। যেহেতু বস্তুটা উপরের দিকে আর উঠতেছে না, তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগের মানের উলম্ব উপাংশ 0 হয়ে যায়। আনুভূমিক উপাংশ কিন্তু 0 হয় না। যদি আনুভূমিক উপাংশ 0 হয়ে যেত তাহলে সে আর সামনের দিকে যেত না। এইবার বস্তুটা নিক্ষেপ করার পর থেকে তার উলম্ব উপাংশের মান আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে সর্বাধিক উচ্চতায় গিয়ে হয় 0। তারপরে আবার বেগের মান বাড়তে থাকে, অর্থাৎ নিচের দিকে যখন নামতে থাকে তখন vy এর মান আবার বাড়তে থাকে। কিন্তু সেই বেগ নিচের দিকে যখন নামবে তখন বেগ হবে ঋণাত্মক। উপরের দিকে ওঠার সময় যদি ধনাত্মক হয়, নিচের দিকে নামার সময় হবে ঋণাত্মক। এখানে বেগের মান অর্থাৎ vy এর মান ছিল সর্বোচ্চ, কমতে কমতে এখানে 0 হলো, তারপরে আবার এখানে বাড়তে থাকবে, অর্থাৎ ঋণাত্মক দিকে বাড়তে থাকবে। আমরা সহজভাবে বুঝি, একটা বস্তু উপরের দিকে ওঠার সময় তার বেগ হ্রাস পায়, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগের মান 0 হয়। এটা হলো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। কিন্তু যদি তুমি প্লাসের ক্ষেত্রে বলো তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0 বলতে পারবা না, কারণ বেগের দুইটা উপাংশ, একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশের মান 0 হয় না, কেবলমাত্র উলম্ব উপাংশের মান 0 হয়। ওকে, তাহলে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা বলতে পারি vy এর মান হচ্ছে 0। আর এই জায়গায় y মানে কি? এই যে দেখো উলম্ব সরণ, এখানে y, তাহলে y এর মান এই জায়গায় গিয়ে হয় সর্বোচ্চ। তখন এই y এর মানটাকে আমরা ক্যাপিটাল H দিয়ে প্রকাশ করি। আবার এটা দিয়েও প্রকাশ করা যায়, y ম্যাক্স মানে ম্যাক্সিমাম হাইট, আবার স্মল h ম্যাক্স, এটা দিয়েও প্রকাশ করা যায়। তো আমরা এই দুইটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ক্যাপিটাল H। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং থেকে পাই vy এর মান 0, vy নটের মান আমরা একটু আগে জেনেছি v নট sin থিটা নট হোল স্কয়ার রয়ে গেল, 2 এর জায়গায় রয়ে গেল। ay এর মান -g, একটু আগেও জানলাম, গত ক্লাসেও জেনেছিলাম। তাহলে এই জায়গায় হবে -g, y এর মান আমি বসাবো h, প্লাসে মাইনাসে হবে মাইনাস। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি 2gh ইকুয়াল টু v নট স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা নট। ক্যাপিটাল এইচ ইজ ইকাল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g লেখা যায় সর্বাধিক উচ্চতার সমীকরণ। এবার আমরা বের করব সর্বাধিক উচ্চতায় উঠার সময়। সর্বাধিক উচ্চতায় উঠার সময় vy is equal to vy not plus ayt। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে vy equal to 0, t equal to tm। 1 নং দিলাম, আবার এটাকে 1 নং হতে পাই 0 equal to v naught sin theta naught minus g tm বা tm g tm equal to v naught sin theta naught। সুতরাং tm equal to v naught sin theta naught divided by g। এটা হলো সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। তারপরে উড্ডয়ন কাল লিখে দেই একবারে। উড্ডয়ন কাল t equal to 2tm 2 into v naught sin theta naught divided by g। সুতরাং t equal to 2 v naught sin theta naught by g। তাহলে আমরা এখানেও দুইটা সমীকরণ পেয়ে গেলাম। খেয়াল করো, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা আমরা বের করব। আমরা জানি vy is equal to vy naught plus ayt। এইটাও 15টা সমীকরণের একটা সমীকরণ। ওই সমীকরণগুলো আমরা বারবারই ব্যবহার করব। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে একটু আগে বলেছি vy এর মান হচ্ছে 0, আর এখান থেকে এই জায়গায় পৌঁছাইতে যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা বলবো tm। ম্যাক্সিমাম টাইম বলা যাবে না, এটা হচ্ছে টাইম ফর ম্যাক্সিমাম হাইট। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা tm দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই জায়গায় vy এর মান 0, vy নট এর মান v নট sin theta নট, ay এর মান মাইনাস g, t এর জায়গায় tm লিখলাম। বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে রয়ে গেল v নট sin theta নট, tm is equal to v naught sin theta naught divided by g। তাহলে এই জায়গায় tm অর্থাৎ সর্বাধিক উচ্চতায় ওঠার সময়ের সমীকরণ পেয়ে গেলাম। উড্ডয়ন কালের সমীকরণ একটু আগে আমরা দেখেছিলাম, t equal to 2tm, 2 রয়ে গেল, tm এর মান বসিয়ে দিলে ক্যাপিটাল T equal to 2v naught sin theta naught by g লেখা যায়। ওকে, আর একটা সমীকরণ আজকে আমরা প্রতিপাদন করব, আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা সমীকরণ বের করতেছি আমরা জানি y equal to x tan theta naught minus jx square divided by 2v naught square cos square theta naught। আনুভূমিক পাল্লার ক্ষেত্রে y equal to 0 এবং x equal to r। সুতরাং 0 equal to r tan theta naught minus gr square divided by 2v naught square cos square theta naught, gr square divided by 2v naught square cos square theta naught r into sin theta naught divided by cos theta naught। এই জায়গা থেকে r equal to 2v naught square sin theta naught cos theta naught divided by g।
সুতরাং আর ইকুয়াল টু পি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। বোর্ডটা একটু ক্লিয়ার করে দিলাম যাতে করে তোমরা বন্ধ করে ঠিকঠাক মতো লিখতে পারো। ওকে, এবার দেখো আমরা যেটা বের করবো সেটা হলো আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা কাকে বলে? নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আনুভূমিক পাল্লা। নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দু দুইটা বিন্দু থাকতে হবে একই তলে, তখন আমরা আনুভূমিক পাল্লা পাবো। দুইটা বিন্দু একটা উঁচুতে আর একটা যদি নিচুতে হয় তাহলে আনুভূমিক পাল্লা পাওয়া যাবে না। ওকে, এবার এখান থেকে যখন আমি নিক্ষেপ করেছি তখন ওয়াই এর মান ধরলাম 1 মিটার, এখানে গিয়ে ওয়াই এর মান 2 মিটার, এখানে গিয়ে ওয়াই এর মান সর্বোচ্চ, তারপর এই জায়গায় ওয়াই এর মান কমতে থাকলো, এই জায়গায় ওয়াই এর মান কমতে থাকলো, পতন বিন্দুতে গিয়ে ওয়াই এর মান হয়ে গেল 0। যখন বস্তুটা পতন বিন্দুতে গিয়ে পৌঁছালো সেই সময় দেখো বস্তুটির আনুভূমিক যে দূরত্ব, সেই আনুভূমিক দূরত্বটা হলো এক্স এর মান হয়ে যাবে আনুভূমিক পাল্লা, অর্থাৎ আনুভূমিক দূরত্বটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। কখন? যখন বস্তুটি পতন বিন্দুতে গিয়ে পড়বে তখন বস্তুর আনুভূমিক যে দূরত্ব সেটাই হলো আনুভূমিক পাল্লা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনুভূমিক পাল্লার ক্ষেত্রে ওয়াই এর মান হবে 0, এক্স এর মান হয়ে যাবে আর, এক্স এর মান হয়ে যাবে আর। এই দুইটা মান আমি 1 নং সমীকরণে বা উপরের সমীকরণে বসাইলাম। ওয়াই এর মান 0, এক্স এর মান আর, tan থিটা নট মাইনাস জি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2b নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। মাইনাসের অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর ডান পাশে আর রয়ে গেল, tan থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। এবার একটু কাটাকাটি করি। নিচে এইখানে আছে 2টা কস থিটা নট আর এই জায়গায় আছে একটা কাটা যাবে। উপরে এই জায়গায় আছে 2টা আর, এখানে আছে একটা আর। এবার এইখান থেকে একটা যদি কাটা দেই তাহলে বাম পাশে একটা আর থাকে। 2b নট স্কোয়ার কস থিটা, এটাকে আমি ডান পাশে উপরে নিয়ে যাব, 2b নট স্কোয়ার কস থিটা, সাইন থিটা রয়ে গেল। আর এই জায়গায় জিটাকে আমি ডান পাশে নিয়ে গিয়ে নিচে লিখে দিলাম। এবার দেখো পরের লাইনে কি লিখলাম, আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার রয়ে গেল 2 সাইন থিটা নট কস থিটা নট, এটাকে লেখা যায় সাইন 2 থিটা নট। কেন? ত্রিকোণমিতির একটা সূত্র তোমাদের জানতে হবে, সাইন 2x ইকুয়াল টু 2 সাইন x cos x, সাইন 2x ইকুয়াল টু 2 সাইন x cos x, এটা হলো ত্রিকোণমিতির সূত্র। তাহলে 2 সাইন থিটা নট কস থিটা নট এটাকে আমি লিখতে পারি সাইন 2 থিটা নট। তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি লেখা যায়। আমরা আজকে মোট 5টা সমীকরণ প্রতিপাদন করলাম। এই 5টা সমীকরণ দিয়েই আগামী ক্লাসে আমরা অঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আবারও বলে দিচ্ছি, ভিডিওগুলো একদম প্লে লিস্টে ঢুকে সিরিয়ালি দেখবা, এলোমেলোভাবে দেখো না, তাহলে কিন্তু এই ধারাবাহিকতা ঠিক থাকবে না। আর ঠিক না থাকলে অনেক কিছু বুঝবা না, তখন আবার আমাকে দোষারোপ করবা। যাই হোক, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ।